ছোট থেকে অবহেলা পেলেও পূর্ণির সবচেয়ে ভালোবাসাযোগ্য যে স্থানটি ছিল সেটা ছিল মা। পূর্ণি সর্বদা জানত এই পৃথিবীর আর কেউ না তাকে আপন করে নিক, তার মামনি ঠিক তাকে আগলে রাখে, আদর করে, ভালোবাসে। বিশাল সমুদ্রে যে এইটুকু খড়কুটো ধরেই আজ পর্যন্ত সে ভেসে এসেছে। তাহলে কি এত বছরের সম্পর্ক ভালোবাসা সব মিথ্যে? তার নিজের সম্পর্কের মা তাকে কোনোদিন ভালোই বাসেনি। পূর্ণি চোখ বুঝতেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। তার কল্পনাতীত এসব তার সাথে কেন হয়? বারবার তার কাছ থেকেই সবকিছু কেড়ে কেন নেয় সৃষ্টিকর্তা? এত অভাগী কেন সে? পূর্ণি হাত সরিয়ে নিল আলগোছে। পূর্ণা বুঝল পূর্ণি তার স্পর্শ পছন্দ করছে না, তাই সে মুখ নিচু করে হাতটুকু ছেড়ে দিল। তবে সেখান থেকে সরল না। সাহেব রেহেবারের দিকে তাকাতেই রেহেবার গম্ভীর স্বরে বলল। পূর্ণি চোখের জল মুছে উঠে দাঁড়ালো। চোখ তার লাল হয়ে এসেছে। কোনটা ঠিক কোনটা ভুল সে মেলাতে পারছে না। কেন করলে মামুনি? আমার কি ভুল ছিল? কাপা কাপা গলায় এইটুকুর বেশি আর বলতে পারল না পূর্ণি। তার হাত অনবরত কাঁপছে। পূর্বা বেগমকে চুপ থাকতে দেখে রেহেবার এবার মুখ খুলল। কি শাশুমা, বলুন আপনার মেয়েকে। আদনান বিরক্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে দেখলেও সবাই উৎসুক পূর্বা বেগমের উত্তর শোনার জন্য। এইটাই মোক্ষম সুযোগ। এখন এখান থেকে বেরোতে পারলেই সে কিছু না কিছু একটা করতে পারবে ঠিক। তাই নিজের জামার ভেতর থেকে রিভলভারটা বের করতেই একটা গুলি এসে লাগে আদনানের হাতে। আদনান চেঁচিয়ে রিভলভার ফেলে দিতেই সবার মনোযোগ আবার আদনানের দিকে যায়। বাকি অফিসারদের অর্ধেক জোট এবার আদনানের দিকে বন্দুক তাক করল। সবাই আটকে উঠল আকস্মিক ঘটনায়। নজর ফিরে গেল সামনের দিকে। তোকে আমি ধ্বংস করে ছাড়বো এবার। কি ভাবছিস তুই নিজেকে? রেবারের ঠান্ডা কণ্ঠস্বরে বলা দুটো শব্দ নিস্তব্ধ করে দিল পরিবেশকে। কেউ ভয়ে একটু শব্দ করল না। পূর্ণার কথায় পূর্বা বেগম মাথা তুললেন। অস্বস্তি নিয়ে নিচু গলায় বললেন, আমার নয়নের প্রেমটা ছিল একপাক্ষিক। নয়ন আমায় ভীষণ ভালোবাসতো। আমি পাত্তা দিতাম না, কারণ আদনান ছিল তখন আমার জীবনে। আদনান আমার চাচাতো ভাই। আমার পরিবার জানতো না এই সম্পর্কে। আমি নিজে প্রথমে নয়নকে ইগনোর করলেও তার সম্পত্তি দেখে আর করিনি। আমি একান্তই মধ্যবিত্ত পরিবারে ছিলাম। আমায় এমনই ছোট থেকে শেখানো হয়েছিল পয়সাই সব। আমিও তাই শিখেছিলাম। এই কথা আদনান জানতো না। আমি বছর 3-4 এভাবেই নয়নের সাথে প্রেম প্রেম নাটক চালাই। এদিকে আবার আমার আর আদনানের বিষয়টা পরিবার জেনে গিয়েছিল। তারা বিয়ে ঠিক করে আমাদের। আমি ভেবে কুলকিনারা পাচ্ছিলাম না কি করব আর কি না। তবে বিয়ের দিন আদনান অ্যারেস্ট হয় ড্রাগস আরও সব নোংরা কাজের সাথে জড়িয়ে ছিল বলে। তার পরিবার তাকে ত্যায্য করে। আমার বিয়ে ভেঙে যায়। পুরো মহল্লায় ছিঁচড়ে পড়ে যায় হঠাৎ করেই আমার নামে। এই কথা আমার ভার্সিটিতেও কিছু অংশে ছড়িয়ে পড়ে। আমার ভয় ঢুকে যায় নয়নের কানে পৌঁছালে আমার ওই কুলও যাবে। আমি নয়নকে বিয়ের জন্য বললে সে জানায় তার বিয়ে নিয়ে এখন কোনো প্ল্যান নেই। আমার কাছে আর উপায় ছিল না। আর তাই আপনি নিজেই নয়নকে ফোর্স করার জন্য নিষ্পাপ একটি প্রাণকে খুঁটি হিসেবে ব্যবহার করলেন। রেহেবারের কথায় পূর্বা বেগম ডুকরে কেঁদে উঠলেন। সেই সময় তিনি পাগল হয়ে গিয়েছিলেন এক প্রকার। পুনি চোখ বুঝে নিল এত সত্যি তার সহ্য হচ্ছে না। পুনি মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। এতটা নিকৃষ্ট তার মা। সামনে থাকা প্রত্যেকটা অফিসার পূর্বা বেগমের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালেন। কেউ এতটা নীচ হতে পারে? তারপর এটা নিয়েই কেঁদে কেটে নয়ন সাহেবকে দিয়ে তার অনেকগুলো সন্তানের নামে উইল করে দিয়ে নিলেন সম্পত্তির। আর তারপরে তার অ্যাক্সিডেন্ট করিয়ে দিলেন। পূর্বা বেগম এবার উত্তেজিত হয়ে বললেন, না না, আমি নয়নের অ্যাক্সিডেন্ট করাইনি। বিশ্বাস করো সবাই, ওই অ্যাক্সিডেন্ট মোটেই আমি করাইনি। রেহেবার ক্রূর হেসে বলল, আপনি নয় করেননি, কিন্তু আপনার পাগল প্রেমিক কি আর এসব দেখে শান্ত থাকতো? তাই তো। পূর্বা বেগম চমকে আদনানের দিকে তাকালেন। আদনান চোখ মুখ শক্ত করে বসে আছে। পূর্ণা দুজনেই হতভম্ব। আদনান, তুমি নয়নকে মেরেছো? পূর্বা বেগম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন। আদনান উত্তর না দেওয়ায় পূর্বা বেগম এবার দৌড়ে গিয়ে আদনানের কলার চেপে ধরে বললেন, এই সত্যি বলো, তুমি মেরেছো নয়নকে? কেন মেরেছো বলো, কেন মেরেছো? কেন খুব কষ্ট লাগছে ওর জন্য? এই যে এতদিন ধরে আমার সামনে জ্ঞান জ্ঞান করে এলি, ওইটা শুধু তোর একটা ত্রুটি ছিল সেসবের জন্য?
আদনানের তাচ্ছিল্যকর কথা শুনে পূর্বা বেগম রেগে তার কলার আরও জোরে টেনে ধরল। জানোয়ার, আমি ভেবেছিলাম তুই অন্তত আর যাই করিস আমার ক্ষতি করবি না, সেই তুই কি না? ছি। শুধু এইটুকুই নয়, আদনান পূর্ণি বেঁচে থাকার কথা জানার পর তাকে মারতে ক্যালিফোর্নিয়াতে লোক পাঠিয়েছিল। রেহেবারের শান্ত কথা শুনে পূর্বা বেগমের যেন একের পর এক শক লাগলো। এইসব তো সে জানে না। পূর্বা বেগম এবার আদনানের গালে চড় বসিয়ে চেঁচিয়ে উঠলেন। তুই আমার মেয়েকে মারার চেষ্টা করেছিস? পূর্ণা দুজনেই শকড। তারা বুঝতেই পারছে না হচ্ছেটা কি। পূর্ণি ভাঙা গলায় বলল, এতে তুমি এত রেগে যাচ্ছ কেন মামনি? তোমার তো খুশি হওয়ার কথা। খুশি? কিসের খুশি? একজন মা হয়ে তার মেয়ের মৃত্যুর খুশি? আমি আমি মানছি আমি অনেক স্বার্থপর, আমি তোর সাথে অনেক স্বার্থপরতা করেছি, তবে তোকে আমি আসল পরিচয়ের ভয়ে নয়, এই নর্দমার কীটটার জন্য দূরে সরিয়ে রেখেছি। বলেই পূর্বা বেগম দাঁতে দাঁত চেপে আদনানের দিকে তাকালো। তারপর চোখের জল মুছে বলল, আমি তোকে ভালোভাবে বড় করতে পারিনি, তোকে বিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি, এজন্যই। আমি জানতাম রেহবাড়ি পারবে এই দুনিয়া থেকে তোকে আগলে রাখতে। তারপরও যখন তোর ভাগ্যে সুখ এলো না, বাধ্য হয়ে তোকে আড়ালে রাখতে আমায় তোকে বাইরে পাঠাতে হয়েছে। আর যখন থেকে এই জানোয়ারটা জেনেছে তুই বেঁচে আছিস, তবে থেকে আমায় নাটক করতে হয়েছে তোকে ঘৃণা করার, যাতেও বোঝে আমি শুধুই সম্পত্তির জন্য তোকে বাঁচিয়ে রেখেছি, তোর কোনো ক্ষতি না করে। তুই দেশে ফিরে আসার পর সেই জন্য আমি বারবার চাইছিলাম তুই আবার ফিরে যা, এখানে থাকিস না। আরে আমি তো মাই নারী ছেঁড়া ধন তোরা দুজন আমার, আমি তোদের মৃত্যু কল্পনাতেও আনতে পারি না। বলেই পূর্বা বেগম কান্নায় ভেঙে পড়লেন। সে আর যার সাথে যাই করুক, তার মাতৃত্বে কোনো ভেজাল ছিল না। সে হয়তো কিছু করতে পারেনি কারোর জন্য, তবে সে যতটুকু ভালোবাসা দিয়েছে তা স্বচ্ছ। পূর্ণা ঘৃণিত ভঙ্গিতে বলল, তাও তুমি যা করেছো একদমই ঠিক করনি। তুমি আমার বাবাকেও ঠকিয়েছো মম। বাবাও তোমায় অন্ধের মতো ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি আমি যা করেছি তা ভুল না, পাপ। আমার জন্য অনেকের লাইফে খারাপ হয়েছে, কিন্তু পূর্ণি তুই বিশ্বাস কর, তোর মা তোর খারাপ চায়নি কোনো দিন। শেষ কথাটা পূর্বা বেগম এগিয়ে এসে পূর্ণির হাত দুটো ধরে বললেন। পূর্ণি দেখল না কাউকে, নিজের হাত সরিয়ে নিল শুধু। তার প্রতিক্রিয়া এতেই প্রকাশ পাচ্ছে। সাহেব, গাড়িতে তোলো সবকটাকে। রেহেবারের কথা শুনে সাহেব মাথা নাড়িয়ে বাকিদের ইনস্ট্রাকশন দিল বাকিদের গাড়িতে তোলার। এরই মধ্যে তাদের ইনস্ট্রাকশনে কোকোকেও মুক্ত করা হলো। কোকো দৌড়ে এলো পূর্ণির কাছে। পূর্ণি তাকে কাছে টেনে নিল নিজের। সাহেব পূর্ণার দিকে তাকালো। পূর্ণার চোখে জলে ভেজা। মেয়েটা তার দিকেই তাকিয়েছিল। সাহেব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার উপর দিয়ে আজ বেশ ধকল গেছে। তাও এসব কথা সাইডে রেখে সে নিজে এগিয়ে এলো আদনানের সামনে তাকে অ্যারেস্ট করার জন্য। আদনান মুখ নিচু করে বসেছিল। সাহেবও গিয়ে এক পায়ে ভর দিয়ে বসতেই আদনান হুট করে সাহেবের হাত থেকে রিভলভার কেড়ে পরপর 3 বার শুট করে দিল সামনের দিকে। এটা এত দ্রুত হলো যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। রেহেবারের হাতের কাছে শুধু পূর্বা বেগম দাঁড়িয়েছিলেন। পূর্ণি দাঁড়িয়েছিল তার থেকে 2 হাত দূরে, তার পাশেই পূর্ণা। রেহেবার হাতের সামনের পূর্বা বেগমকে টেনে সরিয়ে চেঁচিয়ে উঠল, সিট ডাউন পূর্ণিমা। কিন্তু অত সময় থাকলে তো। তারা দুজনেই যেহেতু কোকোর দিকে তাকিয়েছিল, তাই বুঝতেও সময় লাগলো। পূর্ণির গুলি লাগার আগেই কোকো লাফিয়ে উঠল উপরের দিকে, যার ফলে গুলি গিয়ে লাগলো কোকোর আর অপর পাশে পূর্ণার বুকের পাশে। রেহেবার 1 সেকেন্ডও না ব্যয় করে এবার আদনানের বাম হাতে ধরা রিভলভারের জায়গায় শুট করল। সঙ্গে সঙ্গে আদনানের আর এক হাতে চোট লাগতেই সে রিভলভার ফেলে দিল। বাকি অফিসাররা দ্রুত অ্যারেস্ট করলো তাকে। রেহেবার আর পূর্বা বেগম পূর্ণাকে গিয়ে ধরলেন। সাহেবও দৌড়ে গেল। পূর্ণি কোকোর গোঙানি দেখে ডুকরি কেঁদে উঠে তার ক্ষতস্থান চেপে ধরল। সাহেব চেঁচিয়ে বলতেই সাহেব কোলে তুলে নিল পূর্ণাকে। দৌড়ে গেল গাড়ির দিকে। পূর্বা বেগমও কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন তার পিছনে। পূর্ণির ওদের সাথে যাওয়ার কথা হলেও কোকোর গোঙানি শুনে তার আর সাহস হলো না। পূর্ণির অঝরে কান্না দেখে রেহেবার কোকোকে নিজেই পাজা কোলে তুলে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। পূর্ণির হুঁশ ফিরল। সে এতক্ষণ টাইম ওয়েস্ট করেছে শুধু কেঁদে। মাথায় আসতেই সেও রেহেবারের সাথে তার পেছন পেছন দৌড়ালো। মুহূর্তে যেন সব এলোমেলো হয়ে গেল। একদিন আগেও স্বাভাবিক থাকা জীবনগুলো আজ হঠাৎই দমকা হাওয়ায় চূর্ণ বিচূর্ণ। প্রতি সেকেন্ডও এখন যেন মূল্যবান।
চোখের ওপর হালকা জলের ছিট অনুভব করতেই পুনি ধরফড়িয়ে উঠে বসল। চোখে ঝাপসা দেখল কিছুটা। চোখ কসলাতেই তার হঠাৎ মনে পড়ল পূর্বের ঘটনা। পুনি ঝট করে মাথা তুলে তাকাতেই দেখল উদ্বিগ্ন মুখে রেহেবার বসে তার পাশে। তার শার্টে রক্ত, হয়তো কুকুরকে আনার সময় লেগেছে। তার নিজের জামায় হয়তো লেগেছে ছিটে ফোটা। পুনি হঠাৎই উত্তেজিত হয়ে পড়ল। নিজের অবস্থান থেকে কিছুটা এগিয়ে রেহেবারের বাহু জড়িয়ে ধরল। আমার কোকো কোথায়? ওকে আপনি কোথায় রেখেছেন? আমি তো গাড়িতে ছিলাম না। শেষ প্রশ্নে পূর্ণি নিজেই কিছুটা দ্বন্দ্বে পড়ল। সে তো গাড়িতে ছিল, তারপর কাঁদতে কাঁদতে সিটে হালকা মাথা এলিয়ে দিয়েছিল। তারপর আর তার কিছুই মনে নেই। তুমি গাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলে পূর্ণিমা, আর কোকোর ট্রিটমেন্ট চলছে। মিহান আছে ওখানে। কতক্ষণ লাগবে আর? সময় তো লাগবেই পূর্ণিমা, তুমি নিজেও একজন ডিভিএম। রেহেবারের কথায় পূর্ণির চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। ওই মাসুম বাচ্চাটার কিছু না হোক শুধু, পূর্ণি তাহলে সহ্য করতে পারবে না আর। পূর্ণির মাথায় হঠাৎ করেই পূর্ণার কথা এলো। পূর্ণাও তো হসপিটালে। পূর্ণি ঝট করে মাথা তুলে বলল, আমায় একটা বার পূর্ণার কাছে নিয়ে চলুন না অফিসার। রেহেবার ফোনে কাউকে মেসেজ করছিল। পূর্ণির কথা শুনে ফোন বন্ধ করে পকেটে পুরে শুধু বলল, চলো বলে নিজেই পূর্ণিকে কোলে তুলে নিল। পূর্ণি লজ্জা লাগলো কিছুটা। এই হসপিটাল তার বেশ চেনা, কাজ করেছে সে 1 মাস। কিন্তু মানুষটাকে বলে তো আর লাভ নেই, সে কি শোনে নাকি কারো কথা। তাই আর কথা না বাড়িয়ে রেহেবারের কোলে চুপটি করে থাকলো। রেহেবার পূর্ণিকে গাড়িতে বসিয়ে গাড়ি ঘোরাতেই পূর্ণি চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা পূর্ণা এখন কেমন আছে? রেহেবার ড্রাইভিং করতে করতে শান্ত কণ্ঠে বলল, একটু সিরিয়াস। ও নেগেটিভ রক্ত ব্লাড ব্যাংকে নেই, ওইটা নিয়ে একটু সমস্যা চলছে। আর কোথাও কি রক্ত পাওয়া যাবে না? আপনি একটু দেখুন না। রেহেবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আবার যত সম্ভব চেষ্টা করছি পূর্ণিমা। পূর্ণি আর কিছু বলল না। সে মানুষটার উপর অন্ধবিশ্বাস করে এক প্রকার। মানুষটা বলেছে মানে রক্তের জোগাড় ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। পূর্ণি চোখ বন্ধ করে পিঠ সিটে এলিয়ে মনে মনে দোয়া করতে লাগলো। হসপিটালে পৌঁছতেই পূর্ণি তাড়াহুড়ো করে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই রেহেবার তার হাতটা খপ করে ধরে চোখ রাঙালো। এই চোখ রাঙানোর মানে তাড়াহুড়ো না করা। পূর্ণি মুখটা চুপসে চুপচাপ রেহেবারের হাত ধরে তার সাথে পায়ে পা মেলালো। রেহেবার এবার কাউকে কল দিয়ে কথা বলতে বলতে ওপরের ফ্লোরে গেল। পুরী সামনে যেতেই দেখলো সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে, আর পূর্বা বেগম চেয়ারে বসে আঁচলে মুখ গুজে কেঁদেই চলছে। পুনি মুখ ফিরিয়ে নিল। সাহেবের কাছে এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, পূর্ণার কি অবস্থা ভাইয়া? সাহেব উদ্বিগ্ন মুখে থমথমে গলায় বলল, ব্লিডিং বন্ধ করা হয়েছে কিন্তু ব্লাড না পাওয়া ব্লিডিং বন্ধ করা হয়েছে কিন্তু ব্লাড না পাওয়া যাওয়া অবধি অপারেশন হবে না। পুনি চিন্তিত ভঙ্গিতে তাড়াতাড়ি পূর্ণাকে রাখা কেবিনের দরজার দিকে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই নজরে পড়ল না তার। এর মধ্যেই মিলি বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন, সাথে জেসিকা। পুনি অবাক হল না। মিলি বেগম যে পূর্ণাকে একটু বেশি ভালোবাসে এটা সবারই জানা। তিনি এসেই পূর্বা বেগমের কাছে বসে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলেন। পুনি খেয়াল না দিলেও পুনিকে দেখা মাত্র মিলি বেগম দৌড়ে এলেন। পুনির বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বললেন, আর কত ক্ষতি করবি তুই আমাদের? মরণ হয় না কেন তোর? তুই থাকলেই। ছোট চাচি। রেহেবারের হঠাৎ হুঙ্কারে উপস্থিত সবার সাথে পুনিও কেঁপে উঠল হালকা। রেহেবার পুনিকে নিজের কাছে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হসপিটাল বলে কিছু বলছি না, তাই আশা করব মুখটা সামলে রাখবেন। আপনি রেহেবারের বউয়ের সাথে কথা বলছেন, এটা মাথায় রেখে যা বলার বলবেন। মিলি বেগম আশপাশ তাকালো। রেহেবারকে তো তিনি খেয়ালই করেনি, না হলে কি আর বলতেন এতগুলো কথা। যে কারণে তিনি বাড়িতেও পুনির থেকে দূরত্ব বজায় রেখে চলেন, শুধু রেহেবারের ওয়ার্ন করার কারণে। জেসিকা মিলি বেগমকে টেনে চেয়ারে বসিয়ে দিল। মিলি বেগম এবার আবার কেঁদে উঠলেন। পুনি রেহেবারের বুকেই নিঃশব্দে জল ফেলল। এর মধ্যেই আফতাব সাহেব ছুটে এলেন। তাকে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। তাড়াহুড়ো করে ঘরের পোশাকেই দৌড়ে এসেছেন, তাও বোঝা যাচ্ছে। এসেই তিনি পূর্ণির কথা জিজ্ঞেস করতে লাগলেন। রেহেবার শুধু দেখল। পুরি মাথা তুলে কিছু বলতে নিলে রেহেবার চোখ রাঙিয়ে আবার তার মাথা বুকে চেপে ধরল। রেহেবারের নিষেধাজ্ঞা দেখে পূর্ণি আর মুখ খুলল না। রেহেবার সাহেবকে ইশারা করতেই সাহেব খুলে বলল আফতাব সাহেবকে। আফতাব সাহেবও মাথায় হাত দিয়ে বসে পড়লেন চেয়ারে। পূর্ণ বাড়ির ছোট মেয়ে, সবার আদরের, বিশেষ করে আফতাব সাহেব আর মিলি বেগমের চোখের মনীষে, যেই কারণে মিলি বেগমের বেশিরভাগ তাকে নিজের কাছে নিয়ে রাখতেন।
যেই কারণে মিলি বেগম বেশিরভাগ তাকে নিজের কাছে নিয়ে রাখতেন। ক্ষণিকের মধ্যেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলেন। আফতাব সাহেব এক প্রকার দৌড়ে গেলেন। বারবার জিজ্ঞেস করতে লাগলেন পূর্ণার অবস্থা। ডক্টর নিজের মতো শান্ত ভঙ্গিতে বললেন, ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু অপারেশনের জন্য রক্ত লাগবে। তাছাড়া অপারেশন সম্ভব নয়, আর অপারেশনে ঝুঁকি আছে, তাই আমি বলবো বন্ডে সাইন করে রাখুন। দেরি করবেন না, ব্লাড এলেই আমরা অপারেশন শুরু করব। আমার মেয়ে ভালো হয়ে যাবে তো ডক্টর, আপনার যা লাগে আমি দেব, আপনি শুধু আমার মেয়েটাকে সুস্থ করে দিন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপাতত পেশেন্ট আপনাদের সাথে দেখা করতে চাইছে, যদিও অ্যালাও না, তাও এত রিকোয়েস্ট করছে বলে কয়েক মিনিট দিচ্ছি। আপনারা একটু কথা বলে নিন, তাহলে অপারেশনের আগে পেশেন্টের একটু সাহস আসবে। বলেই ডক্টর নার্সকে বুঝিয়ে দিলেন কতক্ষণ কথা বলতে পারবে আর কি কি করবে। পূর্ণার কথা শুনে অত্যন্ত খারাপ লাগলেও আফতাব সাহেবের এমন কনসার্ন দেখে তার খারাপ লাগার পরিমাণ বাড়ল। আচ্ছা, তার কিছু হলে কেউ কি এমন উদ্বিগ্ন হবে? হসপিটালে পড়ে থাকলে কেউ কি ছুটে আসবে এমন? পূর্ণি নিজের চোখে পুরুষালী আঙুলের স্পর্শ পেতেই চোখ তুলে রেহেবারের দিকে তাকালো। রেহেবার সযত্নে চোখের জল মুছিয়ে পূর্ণির কপালের মাঝ বরাবর ঠোঁট ছোঁয়ালো। পূর্ণি চোখ বুঝে নিজেকে ধিক্কার জানালো এই সময় এসব ভাবার জন্য। রেহেবারের কাছে কল আসতেই রেহেবার ওকে বলে কল কেটে পূর্ণিকে বলল, তুমি ওদের সাথে ভিতরে গিয়ে দেখা করে এসো, আমি সাহেবের সাথে যাই। চিন্তা করো না, আমি ব্লাডের ব্যবস্থা ঠিক করে নেব। বলেই পূর্ণিকে একবার হালকা জড়িয়ে সাহেবের সাথে পা বাড়ালো সামনের দিকে। পূর্ণি সেই দিকে তাকিয়ে ভেতরে গেল কেবিনে সবার সাথে। পূর্ণা বেডে শুয়ে, অক্সিজেন মাস্ক লাগানো মুখে। তার মধ্যেই আফতাব সাহেবের দিকে হালকা হাত বাড়াতেই আফতাব সাহেব পূর্ণার সেই হাত ধরে হু করে কেঁদে ফেললেন। চিন্তা করিস না মা, তুই একদম ঠিক হয়ে যাবি, বাবা আছে না, সব ঠিক হয়ে যাবে। এবার তোর পছন্দের গাড়িটা সত্যি কিনে দেব। পূর্ণা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন মাস্কটা খুলে কাপা কাপা গলায় বলল, ভালোবাসি বাবা, কোনোদিন বলা হয়নি তোমায়, আজ ইচ্ছে হলো। এই মেয়ে একদম চুপ, এক ঠাটিয়ে চল লাগাবো এবার। বলা হয়নি তো কি হয়েছে, পরেও অনেক সময় আছে এসব বলার। এখন সুস্থ হয়ে ফিরে আয় আগে। মিলি বেগমের কথায় পূর্ণমুখী হাসি টানার চেষ্টা করলো। আগের ভঙ্গিতেই বলল, ফুপি হিংসুটেই রয়ে গেলে, তোমাকেও অনেক ভালোবাসি। আর জেসিকা, এইদিকে আসবি না? জেসিকা চুপচাপ কাঁদতে কাঁদতেই এগিয়ে গেল পূর্ণার দিকে। পূর্ণার হাত ধরে বলল, তোর কথা আমি শুনবো না আপু, তুই আমায় এবারে ঘুরতে নিয়ে যাবি বলেছিলি রিসর্টে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। ভালো করে পরীক্ষা দিস জেসিকা, অবশ্যই একদিন রিসর্টে যাব। তোরা কি ভাবছিস আমি মরে যাব? ধুর, আমার তো তোদের দেখতে ইচ্ছা হচ্ছিল তাই দেখেছি। চুপ কর, আমাদের সবার মনের অবস্থা বুঝতেই পারছিস তুই। এই সময়ে এমন ধরনের কথা বলতে লজ্জা হচ্ছে না? মিলি বেগমের কথায় পূর্ণ প্রত্যুত্তর করল না, মৃদু হেসে বলল, আমার একটু পূর্ণির সাথে কথা আছে, তোমরা এবার বাইরে যাও। মামা চলো, কি সব ফর্ম ফিল আপ করতে হবে বলছিল ওরা, তাড়াতাড়ি করে আসি। বলে জেসিকা তারা লাগালো আফতাব সাহেবকে। পূর্ব বেগম একপাশে দাঁড়িয়েছিলেন। পূর্ণ যে একবারও তার দিকে ফিরেও তাকায়নি বা কথা বলতে চায়নি, এই দেখেই তিনি প্রথমেই দৌড়ে বেরিয়ে গেলেন। তারপর মিলি বেগম, আফতাব সাহেব, জেসিকা এক এক বেরিয়ে যেতেই পূর্ণি ধীরে ধীরে পূর্ণার পাশের টুলটায় বসল। পূর্ণির হাত ধরতে চাইলেও পারল না, শক্তি নেই তার আর। পূর্ণি এবার নিজেই গিয়ে পূর্ণার হাত ধরে বলল, বেশি কথা বলিস না, বাকি কথা অপারেশনের পর বলবি। কিছু কথা না বলতে পারলে আমি অপারেশন থিয়েটারে গিয়েও শান্তি পাবো না আপু। আপু ডাকটা শুনে পূর্ণি মাথা নিচু করে নিল। মেয়েটার এই ডাকেই দুর্বল সে। হাজারবার ঠকবে জেনেও সে এই ডাকে পুনরায় ছুটে যাবে। ছোট থেকে সে পূর্ণাকে কিছুই বলতো না, কারণ তার ছোট বোনের ভালোবাসার খামতি ছিল। সে সবসময় ভাবতো বোনকে কিছু বললেই সে রাগ করবে, তার সাথে আর কথা বলবে না। এই ভেবে সে কতবার পূর্ণার করা শত ভুল মাফ করে গেছে। আপু, আমায় ক্ষমা করিস, আমি তোকে ছোট থেকে ঘৃণা করে আসছি। ছোট থেকে তোকে ঘৃণা করার জন্যই বলা হয়েছে, সব সময় বোঝানো হয়েছে তুই নাজায়েজ অলাদ, তোর বাপের পরিচয় নেই। আমার চারপাশে এত নেগেটিভিটি নিয়েই আমি বড় হয়েছি। কিন্তু সেই দিন যখন মায়ের আদনান সাহেবের সাথে বলা কিছু কথা আমি আড়ালে শুনেছিলাম,
সাহেবের বলা কিছু কথা আমার মন মস্তিষ্ক নাড়িয়ে দিয়েছিল। আমি নতুন করে তোকে নিয়ে ভেবেছিলাম। আমি তোকে ঠকাইনি, বিশ্বাস কর। তোকে কিডন্যাপ করাটা সাহেবদের প্ল্যানের অংশ ছিল। বলেই থামলো পূর্ণা। পুনি অবাক হয়ে তাকালো। পূর্ণা অক্সিজেন মাস্কটা আবার মুখে লাগিয়ে কিছুক্ষণ শ্বাস নিয়ে আবার বলল, আর যাদের যাদের সাথে অন্যায় করেছি তাদেরকে বলিস আমার যেন ক্ষমা করে দেয়। আমিহাকেও বলিস তোর ওপর ক্ষোভ থেকেই একসময় ওর বিয়েটা অমন করে দিয়েছিলাম আমি। আমার ওর সামনে দাঁড়ানোর মুখ নেই পূর্ণি। রেহবারকেও বলিস আমার যেন ক্ষমা করে দেয়। তোদের অনেক ক্ষতি করেছি রে আমি, কখনো জেনে কখনো না জেনে। আমি জানতাম না আমার ফুপি তোদের বিয়ের সময় আমায় বিয়ে দিতে চেয়েছিল বলে তোর নাম বলেনি রেহবারকে। তাই সবাই জানতো আমার সাথেই রেহবারের বিয়ে। প্ল্যানও নাকি তেমনই ছিল ফুপির, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি। ওদের ক্ষমা করিস। ওরা আমায় এতই ভালোবাসে, আমি চাঁদ চাইলেও আমায় এনে দেবার জন্য উঠে পড়ে লাগে। পূর্ণি বিস্মিত হলেও পূর্ণার বড় বড় নিঃশ্বাস ফেলা দেখে বলল, এসব কথা তুই এখন কেন বলছিস পূর্ণা? সুস্থ হয়ে আয়, আমি সব কথা শুনবো। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এই অনেক। আমার আর কোনো রাগ নেই তোর ওপর। তুই এখন শান্ত মনে অপারেশন করতে যা। পূর্ণির এমন কথা শুনে পূর্ণা মলিন হাসল। এত ভালোবাসা কিনা সে এতদিন চোখেই দেখেনি, পায়ে ঠেলেছে। নিষ্পাপ মেয়েটার মন বারবার কথার আঘাতে ক্ষতবিক্ষত করেছে, জীবন জাহান্নাম বানিয়ে ছেড়েছে। আমার মনে হচ্ছে আমার আর কালকে সকাল দেখা হবে না আপু। তুই সবার খেয়াল রাখিস। আমি এত ভুল করেছি, আমার ক্ষমা করাটাও অনেক বড় ব্যাপার। তোরা অনেক ভালো রে, আমি বুঝতে দেরি করে ফেললাম। পূর্ণি কিছু বলতে পারলো না কান্নার ধমকে। এত কষ্ট কেন হচ্ছে তার? ম্যাম প্লিজ এবার বাইরে যেতে হবে, পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে। পূর্ণি প্রথমবার পূর্ণার কপালে ঠোঁট ছুঁয়ে কান্নারত গলায় বলল, কিচ্ছু হবে না তোর, একদিন সুস্থ হয়ে যাবি তুই। পূর্ণা বাকি কথার মতো এর উত্তরেও শুধু হাসল। পূর্ণি কেবিনের বাইরে বেরোতেই দেখলো সাহেব আর রেহেবার আসছে এদিকে। পূর্ণি নিজেও কিছুটা এগিয়ে যেতেই রেহেবারটাকে আশ্বস্ত করে বলল, ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে অপারেশন শুরু হবে। সাহেব চিন্তিত মুখে বলল, এখন কি অবস্থা ভাবি পূর্ণার? পূর্ণি কিছু বলার আগেই নার্স কেবিন থেকে বেরিয়ে এলেন। আপনাদের মধ্যে সাহেবকে? সাহেব চমকে উঠলেও হন্তদন্ত হয়ে বলল, আমি কেন? পেশেন্ট অনেকবার আপনার সাথে দেখা করার জেদ করেছেন, তবে হ্যাঁ 5 মিনিটের বেশি না। পেশেন্টের অবস্থা ভালো না, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। বলেই নার্স চলে যেতেই পূর্ণি সহ পূর্ণার বাড়ির লোক সব কৌতূহল নিয়ে সাহেবের দিকে তাকাতেই সাহেব অস্বস্তিতে পড়ে গেল। রেহেবারের দিকে তাকাতেই রেহেবার গম্ভীর স্বরে বলল, ভিতরে যাও সাহেব। রেহেবারের পারমিশন পেতেই সাহেব এক প্রকার দৌড়ে কেবিনের ভেতর ঢুকে গেল। সবসময় মেকআপ করে টিপটপ থাকা মেয়েটার মুখ আজ ফ্যাকাশে, রক্তশূন্য, বেডের সাথে মিশে যাবে যেন আরেকটু হলেই। সাহেবের বুকটা মোচড় দিয়ে উঠল। আজ প্রথমবার তার এত গাঢ় অনুভূত হচ্ছে মেয়েটার প্রতি। পূর্ণা আঙুল নাড়িয়ে কাছে ডাকতেই সাহেব পূর্ণার পাশের টুলে বসতেই পূর্ণা করুণ গলায় মুখ থেকে মাস্ক নামিয়ে বলল, আমার হাতটা একবার ধরবেন সাহেব? সাহেব মাথা নিচু করেই ছিল, তার চোখ টকটকে লাল। সেইভাবেই এসে আলতো হাতে পূর্ণার হাতটা স্পর্শ করল। পূর্ণা লম্বা লম্বা শ্বাস নিয়ে বলল, আপনি গড গিফটেড ছিলেন। আপনি আসার পর আমার জীবন 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে জানেন। বলেই পূর্ণা মিষ্টি হাসল। এতক্ষণের মধ্যে এই হাসিটা বোধহয় তার সবচেয়ে মিষ্টি ছিল। সাহেব কোনো কথা বলল না। পূর্ণাই আবার বলল, আমার শেষ আবদার পূরণ করার মতো সময় আমার হাতে আর নেই সাহেব। আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই জন্মে আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না, মাফ করে দেবেন আমায়। সাহেব এবার ভাঙা গলায় বলল, আপনার কিছু হবে না পূর্ণা, এসব কথা বলবেন না প্লিজ। ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হবে। আমি আপনার সব আবদার পূরণ করব পূর্ণা, আপনি শুধু সুস্থ হয়ে যান। পূর্ণা হেসে ফেলল, মৃদু কণ্ঠে বলল, আপনার কথা যেন সত্যি হয়। সাহেব নিজের লাল হওয়া চোখ আর উদ্বিগ্ন মুখ নিয়ে পূর্ণার মুখের কিছুটা সামনে এগিয়ে বলল, আমার ভুল ছিল পূর্ণা, আমি সেই সময় আপনার আবদার শুনতে পারিনি তাড়াহুড়োতে। আপনি এখন বলুন কি চাই আপনার? পূর্ণা মলিন হেসে বালিশের নিচ থেকে একটা চিরকুট বার করে সাহেবের শার্টের পকেটে ভরে দিল। সাহেব সেটা দেখতে নিতেই পূর্ণা মৃদু কণ্ঠে বলল,
আমি ওটিতে যাওয়ার পর খুলবেন প্লিজ। আমি বেশি কিছু লিখতে পারিনি এত কম সময়। ভেবেছিলাম আপনার সাথে দেখা হবে না, তাই লিখেছিলাম। আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। এই চিরকুটের কথা যেন কেউ না জানে, প্লিজ। পূর্ণার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই সাহেব দিক বেদিক না ভেবে পূর্ণার হাতে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মিনিট দুয়ের মধ্যেই নার্স ডক্টররাও চলে এলো। পূর্ণাকে রেডি করানো হলো অপারেশনের জন্য। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে পূর্ণিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার। সবাই চিন্তিত ভঙ্গিতে ওটির সামনে পায়চারি করছে। আফতাব সাহেব শুধু অজ্ঞান হয়ে গেছেন। মেয়েকে একটু বেশি ভালোবাসতেন তিনি। তার কলিজার টুকরো তার মেয়ে। পূর্বা বেগমও মিলি বেগমের অবস্থা খারাপ কেঁদে কেঁদে। পূর্ণিও নিঃশব্দে চোখের জল ফেলছে রেহেবারের বুকে। সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছিল। হঠাৎই তার চিরকুটের কথা মনে পড়তেই সাহেব সবার দিকে একবার তাকিয়ে একটু সাইডে গিয়ে নিজের পকেট থেকে চিরকুটটা বার করল। ছোট চিরকুটে কাপা কাপা হাতে লেখা, বোঝাই যাচ্ছে একটু আগেই সে লিখেছে। কিন্তু চিরকুট পেন পেল কই সে? এইসব ভাবনা শেষ হলো যখন সাহেব চিরকুটের লেখা পড়তে শুরু করলো। তাতে কাপা কাপা হাতে লেখা, আমার হয়তো অনেক স্বার্থপর ভাববেন আপনি, তবে আমার আবদার ছিল আপনার সাথে একটা সুন্দর সংসারের। মুখে কখনোই আমি এই কথা বলতে পারতাম না, তাই চিরকুটটা লেখা। আমি ভুলে যাবেন না প্লিজ, নইলে আমি ভীষণ কষ্ট পাবো। সাহেবের হাত থরথর করে কাঁপতে লাগলো। চিরকুটটা তুলে নিজের ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো, আপনার কিছু হবে না পূর্ণা? সেই সময় পেছন থেকে কথার শব্দ আসতেই সাহেব পিছন ঘুরে দেখল ডক্টর ওটি থেকে বেরিয়ে এলেন। সাহেব দৌড়ে গেল। রেবার সবার কান্নারত অবস্থা দেখে নিজেই জিজ্ঞেস করল, আই অ্যাম সরি রেমার, পেশেন্ট রেসপন্ড করছে না আর। শেখভিলার সবচেয়ে ছোট মেয়ে সন্তান পূর্ণা। এছাড়া আফতাব সাহেব বা তার খালাতো মামাতো চাচাতো কোনো ভাইয়েরই মেয়ে নেই, সবার ছেলে। যে কারণে পূর্ণা ছিল সকলের নয়নের মণি এবং অত্যন্ত আদরের। সারাদিন দৌড়দৌড়ি, দাপাদাপি, অধিকার ফলানো দিয়েই যেন তার হাতে খড়ি করা হয়েছিল। ছোট থেকেই নিজের রাজত্বে বড় হওয়া মেয়েটা যেদিন একটা মেয়েকে নিজের আপু বলে জেনেছিল, সেদিন সে খুশিতে দৌড়ে গিয়েছিল মায়ের রুমে। আড়ালে দাঁড়িয়ে দেখছিল একটা সুন্দর দেখতে তার চেয়ে 2 বছরের বড় মেয়েকে। ঠিক তখনই কেউ তাকে টেনে নিয়ে যায় আড়ালে, তাকে বোঝায় মেয়েটা তার জায়গা নিতে এসেছে। ফুপি দাদির কথায় মেয়েটা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও তাকে নানা রকমভাবে বোঝানো হয়। একসময় মায়ের আদরে ভাগ দেখে সেটি নিজের মনের মধ্যে গেঁথে নেয়। কখনো নিজের ইচ্ছেতে, কখনো ফুপির ইচ্ছেতে মেয়েটাকে কষ্ট দিতে থাকে। মেয়েটা থেকে সব কেড়ে নিতে উঠে পড়ে লাগে, এমনকি বিয়ের জন্য পছন্দ হওয়া পাত্রকেও। যদিও এখানে তার ফুপির কারসাজি ছিল বেশি। মেয়েটি যখন অত্যন্ত কষ্ট নিয়ে দেশ ছাড়ে, তখন পূর্ণির মনে হয় সে তার রাজত্ব আবার ফিরে পেয়েছে। পূর্ণিকে নিচে দেখানোর জন্য রেহেবার যে কখন তার জেদে পরিণত হয়েছে তা সে বুঝতেই পারে না। তার এসব ধারণা বদলে যায় যখন সে একটা পুরুষের সান্নিধ্যে যায়। সেই পুরুষটি তাকে বোঝায় এই ছোট জীবনে ঘৃণার চেয়ে বেশি ভালোবাসা ছড়ানো প্রয়োজন। নয়তো আমরা সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেব? সেই থেকে পূর্ণ ভাবা শুরু করে। নিজের কিছু কিছু ভুল সে বুঝতে পারে, বাকিটা সেই পুরুষ তাকে সাহায্য করে। একসময় সে বোঝে এই পুরুষটিকে সে অন্য সবার থেকে আলাদা চোখে দেখে, তার জন্য মনে আলাদা জায়গা তোলা আছে। হুট করেই তার চোখের সামনে আর 5টা মেয়ের মতো একটা সংসার ভেসে ওঠে। সে হাজার সংকোচ নিয়ে নিজের আবদার রাখে সেই পুরুষটার কাছে। তারপর নিজের জীবনের শেষ আবদারটুকু করেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পূরণ করা হয় না সেই আবদার। নিজের জীবনে সব পাওয়া মেয়েটা এই জায়গায় এসে হেরে যায়। অপূর্ণতা নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়। আফতাব সাহেবের অবস্থা খারাপ। নিজের একমাত্র রাজকন্যার মৃত্যুর খবর শুনে ছোটখাটো স্ট্রোক করেছেন তিনি। পূর্বা বেগম, মিলি বেগম দুজনেই হাউমাউ করে কেঁদে চলেছেন অনবরত। জেসিকার দাঁড়াতে না পেরে ছুটে বেরিয়ে গেছে বাইরে। পূর্ণির অতিরিক্ত কাদার ফলে হেঁচকি উঠে গেছে। রেহেবার নিরুত্তাপ। ভেতরের খবর উপর উপর বোঝা যায় না তার কোনো কালই। সে চুপচাপ পূর্ণিকে বুকে চেপে ধরে পানি খাইয়ে নিজের রুমাল দিয়ে তার মুখ মুছে দিল। সাহেবকে কিছু বলার উদ্দেশ্যে সাহেবের দিকে তাকাতেই দেখল মাথা নিচু করে হাতে ছোট্ট একটা কাগজ ধরে সে দাঁড়িয়ে আছে।
রেহেবার দীর্ঘশ্বাস ফেলে পূর্ণিকে চেয়ারে বসিয়ে নিজে উঠে গেল কল ধরতে। বডি পোস্টমর্টম করতে হবে, তবেই হাতে আসবে। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি হতে চলল আর কিছুক্ষণ। পোস্টমর্টেম রেহেবার আটকে দিতেই পারত সবার কথায়, কিন্তু তা পুরোই বেআইনি হতো এবং আদনানের জন্য একটা এক্সট্রা এভিডেন্স আর পাওয়া যেত না। পুনি চুপ করে বসে নিঃশব্দে চোখের জল ফেলছে। তাকে এত কষ্ট, এত দূর দূর করার পরও পুনি তাকে মুখে ঘৃণা করে বললেও ঘৃণা করতে পারেনি। যে মেয়েটার একটু ভালো ব্যবহারের জন্য সে মুখিয়ে থাকতো, সে মেয়েটা আর নেই। পুনির বুকটা হুট করে কেঁপে উঠল। চোখের জল মুছে হন্তদন্ত হয়ে রেহেবারের দিকে ছুটল। গায়ের জোর একদমই কম থাকায় হোঁচট খেতেই পুরুষালী বলিষ্ঠ হাত দুটো ধরে ফেলল তাকে, যার ফলে পুনির মুখ বাড়ি খেল রেহেবারের বুকে। রেহেবার কিছু বলার আগেই পুনি উত্তেজিত হয়ে বলল, আমি কোকোর কাছে যাব অফিসার, প্লিজ এক্ষুনি যেতে চাই। কেঁদে কেঁদে লাল হওয়া ফ্যাকাশে মুখশ্রীটা দেখে রেহেবারের বারণ করার আর সাহস হল না। শ্বাস ছেড়ে বলল, 5 মিনিট দাও, সাহেবকে একটু এদিকটা দেখার কথা বলেছে। বলেই রেহেবার পূর্ণিকে সামনের চেয়ারে বসিয়ে সাহেবকে বলে দিল পোস্টমর্টমের রিপোর্টের ব্যাপারে। পুলিশ আসতে পারে তার ব্যাপারেও বলল। সাহেব শুধু মাথা নিচু করে ঘাড় নাড়ল। রেহেবার আর কথা বাড়ালো না, পূর্ণিকে নিয়েই পা বাড়ালো কোকোর উদ্দেশ্যে। পূর্ণাকে এবার ঘরে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। সাহেব প্রথমেই এক পা করে ভেতরে গেল। সামনেই রাখা পূর্ণার দেহ। কিছুক্ষণ আগে ও পরের মধ্যে কোনো ফারাক নেই। চোখ দুটো হালকা খোলা, অবিকল, যেন সে আরামে ঘুমোচ্ছে। গলা হাত পা কেঁপে উঠল সাহেবের। কি থেকে কি হয়ে গেল? এই তো কয়েক ঘন্টা আগেও মেয়েটার সাথে তার কথা হলো। মেয়েটা তাকে সুন্দর হাসি ফিরিয়ে দিল। নিজের আবদারের কথা না জানাতে পারার আক্ষেপ করল। সাহেব হাঁটু মুড়ে বসল পূর্ণার পায়ের কাছে। পা দুটো স্পর্শ করতেই অঝরে কেঁদে দিল সে। আপনি আসলে নিষ্ঠুর পূর্ণা, ভীষণ নিষ্ঠুর। আমায় একা ফেলে চলে গেলেন। আমার জন্য হলেও কি থেকে যাওয়া যেত না? আপনার আবদার যে আমার স্বপ্ন ছিল। আমারও যে বলা না বলা কথা, কত কথা, অপূর্ণতা নিয়ে পৃথিবী ছাড়তে নেই পূর্ণা। চোখ খুলুন, একটিবার আমায় দেখে আবার চমকে উঠুন। আমি আর কখনো আপনার কথা অসম্পূর্ণ হওয়ার আগে কোথাও যাব না। আপনার সব আবদার পূরণ করব। শুধু একটিবার ফিরে আসুন প্লিজ। কাঁদতে কাঁদতেই সাহেব নিজের মাথা পূর্ণার পায়ে ঠেকালো। শত ডাকলেও মৃত ব্যক্তি যে আর ফেরে না। কয়েকটা পায়ের আওয়াজ শুনে সাহেব নিজের চোখ শার্টে মুছল। উঠে দাঁড়িয়ে পূর্ণার কিছুটা আধখোলা চোখ নিজের হাতে বন্ধ করে শেষবারের মতো ঠোঁট ছল কপালে। এবার আর পূর্ণ কোনো প্রতিক্রিয়া দেখালো না, হাসল না পরিবর্তে। সাহেব চোখের জল আটকাতে দ্রুত পায়ে জায়গা ত্যাগ করল। বাড়িতে নিয়ে যাওয়া হবে এবার পূর্ণিকে। বাকিদের সাথে শেষ দেখা তার ওখানেই। শেখ ভিলায় শুধু কান্নার রোল। সমস্ত রিলেটিভ, কাজিন সবার চোখে জল। মিলি বেগমের অবস্থাও শোচনীয়, কেঁদে কেঁদে। তাই তাকে উপরের ঘরে নিয়ে রাখা হয়েছে। পূর্বা বেগম পূর্ণাকে জড়িয়ে ধরে আছে আশা থেকে। আমায় ক্ষমা করে দে মা, আমি অনেক খারাপ মা, আমি জানি। মাকে একটিবার ক্ষমা করতে পারবি না? কে এবার সারাদিন মামা করবে, বাবার কাছে গিয়ে গাড়ির আবদার করবে, ঘুরতে যাওয়ার জন্য বায়না করবে। ওঠ মা, ওঠ। পূর্বা বেগমের কান্না দেখে কেউ কিছু বলার ভাষা খুঁজে পেল না। একজন মাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় কারোই জানা নেই তা। আফতাব সাহেব কানা হলো ধরে ধরে। আফতাব সাহেব চুপ করে পূর্ণার এক হাত ধরে বসে থাকলেন। সব আমাদের জন্যই হয়েছে। আমরা এক মেয়েকে আকাশ সম কষ্ট দিয়ে আরেক মেয়েকে সমুদ্রে এনে দিয়েছি। এক মেয়েকে জান্নাতে রেখে আরেক মেয়েকে জাহান্নামে ঠেলে দিয়েছি। তাই তো আল্লাহ এত বড় শাস্তি দিলেন, আমার মেয়েটাকেই কেড়ে নিলেন। পূর্বা বেগমের আহাজারি চিৎকারে আফতাব সাহেবের এবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আসলেই কি তাই? শাস্তিটা কি এতটাই বেশি দেওয়া উচিত ছিল? শাস্তি সবটুকু তার মাথা পেতে নিত, কিন্তু তার মেয়েটাকে তো রেহাই দিত। কিছুক্ষণ পরেই পূর্ণির জানাজা তৈরি করার জন্য তাকে ওঠানো হলো। পূর্বা বেগম আফতাব সাহেবকে সামলানো কঠিন হয়ে পড়ল। সবাই তাদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। পূর্ণার শোকে পুরো ভিলা যেন কেঁদে উঠল। কোকো কোথায়? মিহান ভাইয়া? পূর্ণির উত্তেজিত হওয়া মুখশ্রী দেখে মিহান ইতস্তত করে বলল, এতক্ষণ ঠিকই ছিল, বাচ্চাগুলোকে তো বাঁচাতে পারিনি, তবে অপারেশন ঠিকঠাক ছিল।
হঠাৎ এই কিছুক্ষণ হলো তার শ্বাস ধীরে চলছে। কই কই আমায় নিয়ে চলো ওর কাছে। পূর্ণির কান্নারত ভাঙা গলা শুনে তাড়াতাড়ি মিহান থেকে কোকোর রুমে নিয়ে গেল। পূর্ণি দৌড়ে গিয়ে কোকোকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। কোকোর চোখ আধো আধো খোলা, গুঙিয়ে মুখ নাড়ালো পূর্ণির বুকের মধ্যে। পূর্ণি মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে সোনা? মা এসে গেছে তো, তুমি একদম ঠিক হয়ে যাবে, দেখো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। বলেই কোকোকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেলো পূর্ণি। মিহান ভাইয়া, তুমি ইঞ্জেকশনটা দিচ্ছ না কেন? দেখছো না ওর কষ্ট হচ্ছে? মিহানও চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণি এবার রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে আর গভীর শ্বাস পড়ল তার বুকে। নিস্তেজ হয়ে পড়ল আর একটা প্রাণ। পূর্ণি স্তব্ধ হয়ে গেল। নিজের বুকের মধ্যে পড়ে থাকা পূর্ণির সবচেয়ে প্রিয় প্রাণটির উপর নজর দিতেই জোরে জোরে শ্বাস নিল। কোকো, এই কোকো, এই তাকা আমার দিকে। মায়ের সাথে দুষ্টুমি করলে এবার সত্যি অনেক বকা দিব। আদরে বাদর হয়ে গেছিস। পূর্ণির এমন কথা বলা দেখে মিহান দৌড়ে গেল রেহেবারকে ডাকতে। রেহেবার ইম্পর্টেন্ট ফোন আসায় বাইরে ছিল। দৌড়ে আসতেই কোকোর নিস্তেজ দেহ পূর্ণির বুকের মধ্যে থেকে এক পলকের জন্য সেও থমকালো। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। পূর্ণি রেহেবারকে দেখে কোকোকে ছেড়ে রেহেবারের হাত ধরে টেনে আনলো কোকোর কাছে। অস্থির হয়ে বলল, দেখুন না, ও উঠছে না, আমার কোলে ঝাঁপিয়ে আসছে না। ওকে উঠতে বলুন, ও তো আপনার সব কথা শোনে। এটাও শুনবে, আপনি বলুন না। রেহেবার কোকোর মাথায় হাত বুলিয়ে দিল। পূর্ণি আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠল। রেহেবারের হাত সরিয়ে বলল, আমিই বলতে পারবো, আপনি সরে যান। এই কোকো, সোনা বাচ্চা আমার, আমি আর মিষ্টি খেতে বারণ করব না তোকে, আর বকবো না। তুই ছাড়া আমার কে আছে বল? কে আমার মন খারাপ হলে নিজের খেলনা এনে দেবে? কে সারাদিন পিছু পিছু ঘুরে বেড়াবে? এই সোনা, ওঠ না। তো রাখিমাকে কি জবাব দিব আমি? ও এসেই তো আগে তোকে দেখতে চাইবে। আমি কি বলবো ওকে? আমার বুক এভাবে খালি করে দিস না সোনা। সবাই আমায় ছেড়ে চলে যায়, তুই যাস না। আমি আর বাঁচবো না তোকে ছাড়া, আমি আর বাঁচবো না। রেহেবার পূর্ণির অবস্থা বেগতিক দেখে টেনে নিল বুকের মাঝে। অনবরত হাত বুলিয়ে দিল পিঠে মাথায়। তার নিজেরও সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। কোকো যে পূর্ণির কাছে কি, তা হয়তো কাউকে বলার দরকার হবে না। পূর্ণির বেঁচে থাকার এক অন্যতম কারণ ছিল কোকো। ওকে বাড়ি নিয়ে চলুন না অফিসার, ও মজা করছে। আমি বকলে ও এমন করে, খায় না, আমার সাথে কথা বলে না, আবার আদর করলে লাফিয়ে আমার কোলে উঠে পড়ে। ও ছাড়া আমার এত খেয়াল কে রাখবে বলুন? কে আমায় ঘুম থেকে উঠিয়ে দেবে, সময়ে সময়ে ঔষধের কথা মনে করাবে? কান্নারত অবস্থায় বলতে বলতেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল রেহেবারের বুকে। রেহেবার জড়িয়ে নিল নিজের সাথে। পূর্ণিকে জাগানোর তারা দেখা গেল না। তাকে জড়িয়ে কোকোর মাথায় হাত বুলিয়ে দিল অনবরত। তার ভিতরের মনটা এবার নড়ে উঠেছে। কোকো যে তার সাথেও জড়িয়েছিল। নিষ্পাপ প্রাণটা এইভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে কে জানতো। রেহেবারের হঠাৎই ভয় হলো। সে এরপর পূর্ণিকে সামলাবে কি করে? চোখ মেলেই তো সে কোকোকে দেখতে চাইবে। রেহেবার কিভাবে সামলাবে তখন তাকে? পূর্ণির জ্ঞান ফেরার পরপরই তাকে কড়া ঘুমের ডোজ দেওয়া হয়েছে। জ্ঞান ফেরার পর কোনোরকম ভাবে তাকে রেহেবার ধরে বেঁধে নিজের কসম দিয়ে 2 লোকমা ভাত তুলে দিয়েছিল মুখে। ওইটুকু সময়ই যে রেহেবার তাকে কিভাবে রেখেছিল সেটা শুধু সেই জানে। ডাইনিং টেবিলে রেহেবার একা বসা, সামনে সাজানো হরেক রকমের খাবারের পদ। তাদের বাড়িতে সবসময় এমনই রান্না হয়। তবে রেহেবারের মন টানল না একটাও খাবার। ডাইনিং টেবিলের একপাশে কোকোর খাবারের প্লেটটা দেখে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নিজের প্লেটটা টেনে অল্প কিছু ভাত নিয়ে শুধু আলু ভর্তা দিয়ে খেতে শুরু করলো সে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে তার। পূর্ণির মুখের দিকে তাকালেই অনুশোচনায় দগ্ধ হচ্ছে শরীর। মেয়েটার আপন বলতে আছেই বা কজন? তাই থেকেও মানুষ বিয়োগ হচ্ছে। রেহেবার 2 লোকমাই খেলো, যতটুকু না খেলেই নয় ততটুকু। 1.5 দিনের বেশি সে না খাওয়া। এখন মাথায় যন্ত্রণা হচ্ছে, কিন্তু খালি পেটে তো আর ওষুধ খাওয়া যাবে না। রেহেবার খেয়ে হাত ধুয়ে পা চালিয়ে উপরে গেল। পূর্ণির চিন্তা এক মুহূর্ত তার মাথা থেকে সরছে না। আজ নিজের মায়ের খুব করে অভাব বোধ হচ্ছে তার। মা থাকলে নিশ্চয়ই পূর্ণিকে বুকের মধ্যে আঁকলে রাখত। রুমে ঢুকতেই রেহেবারের নজর এলো পূর্ণির মলিন মুখটা। ফর্সা ভায়াবী মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। গায়ে তার রেহেবারের একটা ঢিলে ঢালা টি শার্ট, পা দুটো উড়ুর পর উন্মুক্ত। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলেছে গা থেকে। একপাশ ফিরে কোকোর লাল জামাটা ধরে চেপে শুয়ে আছে। রেহেবারের চোখ হঠাৎ জ্বলে উঠল। গত রাতেও
নিষ্পাপ প্রাণটা তাদের সাথে ছিল। তার বুকে গুটিসুটি মেরে ঘুমিয়েছিল। সকালে তার সাথে উঠে এক্সারসাইজ করছিল। কি করে ভুলবে সে দিনগুলো? ঘরের চারিদিকে বাচ্চাটার খেলনা জামা কাপড় ছড়ানো। রেবার ফোঁস করে দম ছেড়ে পূর্ণির গায়ে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে নিজেও ঢুকে গেল তাতে। বলিষ্ঠ হাতে আলতো করে পুনিকে টেনে নিজের বুকের উপর নিয়ে হাত বুলিয়ে দিল মিনিট 10। পুনিও ভরসাযোগ্য আশ্রয়স্থল পেয়ে মুখ গুজে ঘুমের মধ্যেই কেঁদে উঠল। অস্ফুট স্বরে কিছুক্ষণ কোকো কোকো বলে শান্ত হয়ে গেল। রেবার তাকে আরেকটু জড়িয়ে নিল নিজের সাথে। তার চোখেও ঘুম নামল সারাদিনের পরিশ্রম আর ক্লান্তিতে। কান্নার শব্দ কানে আসতেই রেবারের ঘুম হালকা হয়ে এলো। হাত দিয়ে পাশে পূর্ণিকে খোঁজার চেষ্টা করল। জায়গা খালি দেখে পুরো চোখ মেলে উঠে বসলো বেডে। তখনই চোখ গেল সোফার উপর কোকোর জামা ধরে বসে কান্নারত পূর্ণির উপর। কোকোর যাবতীয় জিনিস বুকের মধ্যে জড়িয়ে ধরে অনবরত কেঁদেই চলেছে সে। রেবারের মনটা ভার হয়ে গেল সকাল সকাল। মেয়েটাকে এইভাবে তো সে কখনোই দেখতে চায়নি। তার সাধ্যের মধ্যে থাকলে সে সব করতো যাতে কোকো আবার ফিরে আসে, কিন্তু তা তো সম্ভব নয়। যে পরপারে একবার পাড়ি দেয় সে আর ফিরে আসে না। পূর্ণিমা, আমার কাছে এসে শোনা। এই পুরুষালী কণ্ঠের আদরে ভালোবাসার ডাকটা উপেক্ষা করতে পারল না পূর্ণি। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুরুষালী বলিষ্ঠ বুকটায়।